অনলাইন লেখাপড়া করবা তোমার কলেজ ইউনিভার্সিটিটা নাই নি এরপর আর দেখা হয়নি। তো যা হোক ছুটি নিয়ে কে কে পড়াশোনা করছেন? একটু একটু করছি স্যার, করছি স্যার কিছুটা। এখানে ঢাকা সেন্ট্রাল ল কলেজের কেউ আছেন? বিজয়নগর ঢাকা সেন্ট্রাল ল কলেজ নেই। যা হোক চুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি কেউ বলতে পারবেন? শুধু পয়েন্ট গুলো বললে হবে। চুক্তির বৈশিষ্ট্য পক্ষগণের যোগ্যতা, তারপরে ব্যক্তিগণের স্বাধীন সম্মতি থাকতে হবে। চুক্তির উদ্দেশ্য প্রতিদান বৈধ হতে হবে। হ্যাঁ, অন্য কোনো আইনে যেন তা বাতিল না হয়, না করে, যেন না করে। চুক্তির বৈশিষ্ট্যে দুইটি পক্ষ থাকবে, আইনগত অধিকার ও দায় দায়িত্ব, তারপরে নির্ধারণ করা দেওয়ানি অন্যায়, তারপরে স্বতন্ত্র অঙ্গীকার, ব্যক্তির উপর অধিকার সৃষ্টি, তারপরে ক্ষতিপূরণ। এগুলো থাকবে না একটা চুক্তির বৈশিষ্ট্যে? ভেরি গুড। অন্যরা তো শুনলেন, কাছাকাছি কেউ বলতে পারবেন চুক্তির বৈশিষ্ট্য নিয়ে? পারবো স্যার। দেখি বলেন। স্যার চুক্তিতে দুইটা ব্যক্তি বা দুইটা পক্ষ থাকবে। স্যার চুক্তিতে আইনগত অধিকার ও দায় দায়িত্ব নির্ধারণ করা থাকবে। চুক্তিতে দেওয়ানি অন্যায় সংগঠিত হওয়ার বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে এবং চুক্তিটা অন্য আইনের চেয়ে ভিন্ন থাকবে। চুক্তিতে একটা অঙ্গীকার থাকবে এবং আইনগত বাধ্যবাধকতার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যা হোক অন্য আইনের সাথে ভিন্নত না, অন্য আইন অনুযায়ীও সেটা বাতিলযোগ্য হবে না, অন্য আইনও এটা বাতিল হবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা আপা বলছিলেন মতো। তো যা হোক আলহামদুলিল্লাহ, আপনারা তো দুই একজন হলেও পড়াশোনা করতেছেন। এইবার ফাইনাল দিবে, এইবার ওই ফার্স্ট পার্ট ফাইনাল দিবেন এরকম কেউ আছেন? জি স্যার, আমি আছি। মাশাআল্লাহ, আপনি আছেন। তো আপনি বলেন তো দেখি একটু, আপনি তো শুনছেন। জি স্যার, শুনলে একটু বলেন, আপনি বলেন। চুক্তি হলো স্যার দুটি পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি দলিল করা, যেটার মাধ্যমে তারা কোনো কিছু বিষয়ে সম্মত হয়, যেটা আইন পরিপন্থী না হবে এবং দেশের প্রচলিত আইনের যে জিনিসটা পরবর্তীতে ভ্যালিড থাকবে, সেটাকে চুক্তি বলে। হ্যাঁ, এখন বৈশিষ্ট্য কি কি? দুটি পক্ষ থাকবে, একটা পয়েন্ট, এরপর আর কি আছে ওখানে পয়েন্টের মধ্যে? দুইটি পক্ষ থাকবে, দেশের আইনের পরিপন্থী হবে না। তারপরে এই দুইটি সাবালকের ব্যক্তির মধ্যে চুক্তি হবে, কারণ নাবালকের মধ্যে চুক্তি হবে না। কোনো অসুস্থ মানে মৃত্যু পথযাত্রী ব্যক্তির সাথে কোনো চুক্তি করা যাবে না। তারপরে এতটুকু মনে আছে স্যার। এতটুকু মনে আছে? তার মানে নিয়ে যে দুইটা তিনটে ক্লাস করছি, আজকে সহ মনে হয় তিনটা হবে। আজকে প্রথম, আমি নতুন জয়েন করেছি স্যার। আপনি প্রথম?
ভেরি গুড। জি স্যার। তাহলে আপনি ওনারা যে পয়েন্ট গুলো পড়ছেন জি স্যার। এগুলো একটু লিখে নিয়েন, ঠিক আছে? ওকে স্যার। আর যাদের কাছে নোটটা আছে আপনারা সবাই জি, যে স্যার। গ্রুপ থেকে লিঙ্ক পাচ্ছেন সেই জি, স্যার। গ্রুপে নোটটা একটু শেয়ার করে দিন। অন্যান্য তো যারা জি, স্যার। নতুন তাদের উপকার হবে। এরপর আপনাদেরকে একটা কথা বলি, বিশেষ করে সঞ্জীব দেক উদ্দেশ্য করে। আপনারা প্রায় 2 বছর আগে এলএলবিতে ভর্তি হয়েছেন, কমপক্ষে 2 বছর আগে। জি, স্যার। এরপরে তো খেলায় আমরা সময়টা নষ্ট করছি হুম। না? জি স্যার। এখন আইন কাকে সহায়তা করে? আইন আসছে কার জন্য? যে নিজের অধিকার সম্পর্কে সচেতন, আইন আসছে তার জন্য। যে নিজের অধিকার নিয়ে সচেতন নয়, আইন তাকে কখনো সাহায্য করে না। এইটা চুক্তি আইন বলেন, এই যে এখানে টর্ট আইন যেটা আছে এই টর্ট আইন বলেন, তারপরে ফারত বলেন, আমাদি বলেন, সবগুলো আইনের মূল কথা হচ্ছে সেটা। তো রিকোয়েস্ট থাকবে আপনার, এই যে পড়াশোনা শুরু করছেন, আজকে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ এই যাত্রাতে থামাথামি দিবেন অ্যাডভোকেট হওয়ার পরে। এর মধ্যে আইনের পড়াশোনায় থামানো যাবে না। প্রতিদিন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ক্ষেত্র বিশেষে পড়তে হবে। ব্যাপারটা বুঝছেন? নিজে পড়বেন, বন্ধু বান্ধবদেরকেও পড়াশোনা করার জন্য উৎসাহিত করবেন। আর আমরা সবাই তো দেখি কি সারা সপ্তাহ ব্যস্ত থাকি, বা যখন কলেজে ক্লাস চলে তখন আরো ব্যস্ত বেশি থাকি। তাইলে এখন সেই সময় আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে পড়াশোনা করতে পারতেছেন। এরপর আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? যারা 2-1 জন আছেন তারা দেখি এই যে মূল জিনিসগুলো তো আলোচনা করছি, এরপরে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন কি একটু বলবেন? স্যার একটা যা আছে আইনের দ্বারা বলবৎযোগ্য চুক্তি হলো চুক্তি আলোচনা করে এই জিনিসটা একটু বুঝাইবেন স্যার। কি হয়েছে আইনের দ্বারা? আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি হলো চুক্তি, আলোচনা করো। ওইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না? চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইনও নয়, সমগ্র বাধ্যবাধকতার আইনও নয়, আলোচনা করুন। হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। এটা গুরুত্বপূর্ণ না? এটাও আছে ওইটাও আছে না? আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে হচ্ছে চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয়, সমগ্র বাধ্যবাধকতার আইনও নয়। যখন আপনারা এই প্রশ্ন আলোচনা করবেন তখন আপনারা লিখবেন কি, আমরা এতদিন কিন্তু সারসংক্ষেপ করে ফেলছি চুক্তি আইনের, এবং এখনের যে আলোচনা এটা যদি আপনারা মোটামুটি গোছাই নিতে পারেন তাহলে প্রশ্ন আর একটা যেটা করছেন এটার উত্তর অনেকটা কাছাকাছি হয়ে যায়। ওখানে বলতেছে আপনারা শুনলে হবে, লিখতে হবে না। এই বইটা আপনাদের গাইড বইতে প্রশ্ন আকারে আছে, বা এর কাছ থেকে যে পয়েন্ট গুলো আলোচনা করব সেই পয়েন্ট গুলো আপনারা ওই আগেও নোট করা আছে ওখান থেকে মিলে ইয়ে করলে হবে। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন। কোন ব্যক্তির প্রস্তাব এবং অপর ব্যক্তির প্রস্তাব গ্রহণ যদি পারস্পরিক প্রতিদানের বিনিময় হয় তাহলে সম্মতির সৃষ্টি হয়। কি হতে হবে? প্রস্তাব দিতে হবে, প্রস্তাব গ্রহণ করতে হবে, এবং এই প্রস্তাব দেওয়া, প্রস্তাব গ্রহণ করা এর মধ্যে প্রতিদান থাকতে হবে।
তাহলে সেটা কি হবে? সম্মতি হবে। এই সম্মতি আইনে বলবৎযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। এই সম্মতিটি আইনে বলবৎযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। তারপরে বলতেছে চুক্তি আইনে 2 এর বর্গের যত বলছিলাম আমরা চুক্তির সংজ্ঞা দিয়ে আছে। তাহলে 2 এর বর্গের অনুসারে সম্মতি আইনে বলবৎযোগ্য, যে সম্মতিগুলো আইন দ্বারা বলবৎযোগ্য সেটাই হচ্ছে চুক্তি। আর যে সম্মতি আইনে বলবৎযোগ্য নয় তা চুক্তি হতে পারে না। তাইলে আইন দ্বারা যদি বলবৎযোগ্য না হয় সেই সম্মতি কি হবে না? চুক্তি হবে না। আবার চুক্তি হলে সম্মতি অবশ্যই থাকতে হবে এবং সম্মতি আইনে বলবৎযোগ্য হতে হবে। আর তাই বলা হয় সকল চুক্তি সম্মতি। সকল চুক্তিতে কি থাকবে? সম্মতি থাকবে। সম্মতি থাকবে। সম্মতি থাকবে। এরপরে বলতেছে আমরা যদি ইংলিশে বলি যে চুক্তি আইনের 2 এর বর্গের an agreement enforceable by law is a contract। আইনে বলবৎযোগ্য সম্মতি হলো চুক্তি। চুক্তির এই সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তখন 2টা বৈশিষ্ট্য এখানে আছে। একটা হচ্ছে কি, পক্ষগণের মধ্যে একটা ঐকমত্য থাকবে বা সম্মতি থাকবে, এই সম্মতিটা আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। তাহলে আমাদের প্রশ্নে যে জিনিসটা বলছে চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয়, সমগ্র বাধ্যবাধকতার আইনও নয়। এই শব্দ বলতেছে আপনার প্রথমটা আছে, পক্ষগণের মধ্যে ঐকমত্য সম্মতি আছে, কিন্তু ওই সম্মতি সবসময় আইন দ্বারা বলবৎযোগ্য হয় না। যদি আইন দ্বারা বলবৎযোগ্য হয় তাইলে সেটা চুক্তি হবে, আর যেটা আপনার আইন দ্বারা বলবৎযোগ্য নয় সেটা চুক্তি নয়। এই যে প্রশ্ন যেটা করছে চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইনও নয়, সমগ্র বাধ্যবাধকতার আইনও নয়। তাইলে আপনাদের আলোচনা শেষ করতে গেলে ওই পয়েন্টটা নিয়ে আসতে হবে, যে ক্ষেত্রে আপনার পক্ষগণের ঐকমত আছে, সম্মতি আছে এবং এই সম্মতি আইনে বলবৎযোগ্য, তাইলে সেটা চুক্তি হবে। আর ঐকমত আছে, সম্মতি আছে কিন্তু আইনে বলবৎযোগ্য নয়, তাইলে সেটা চুক্তি হবে না। এরপরে বিস্তারিত লিখতে পারবেন এবার? আপনাদেরকে হিন্টস দিয়ে দিলাম, এরপরে বিস্তারিত লিখতে পারবেন? পারা যাবে স্যার। পারা যাবে স্যার। হ্যাঁ, ওখানে বলতেছেন নাবালক অপু সন্ত্রাসী রতনের হুমকিতে তার পিতার বাড়িটি রতনের নিকট 20 লাখ টাকায় বিক্রয় করতে সম্মত হয়। কি করছে? আমাকে নাবালক রেখে আমার আব্বা মারা গেছেন। এখন সন্ত্রাসী রতনে কি করছে? হুমকি দিছে এই বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য। তার কাছে 20 লাখ টাকায় বিক্রয় করতে, দাম অনেক বেশি, সে 20 লাখ টাকার বেশি দিবে না। তাহলে আমি যে সম্মতি দিছি এটা আপনার চুক্তি আইনের 2 এর ধারা অনুসারে এটা হচ্ছে সম্মতি, কিন্তু এই সম্মতি আইনে বলবৎযোগ্য নয়। এই সম্মতিটা কি আইনে বলবৎযোগ্য নয়? কেন আইনে বলবৎযোগ্য নয়? কেন? নাবালকের চুক্তি। হ্যাঁ, নাবালকের চুক্তি, ভেরি গুড। নাবালকের চুক্তি আইনে বলবৎযোগ্য নয়। এখানে ঢাকা ল কলেজের কেউ আছেন?
জি স্যার আমি আছি। ও আপনি আছেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অনেক বিস্তর কি জানি বলে যে স্টুডেন্ট পড়াশোনা করে, লেখালেখি করে, ওই গ্রুপে আপনি আছেন নাকি? জি স্যার আছি। তো মাশাআল্লাহ, তো ওখান থেকে যারা পড়াশোনা করতে আগ্রহী তাদেরকে এই গ্রুপের সংবাদ দিবেন। মহানত বলেছে অনেকে স্যার আছে পড়াশোনা করতে পারে। হ্যাঁ কিছু দল আসতে চাইছে, আসবে মনে ওরা বলা হয়েছে, আমি বলছি সবাইকে। আচ্ছা, ধন্যবাদ। যা হোক, এরপর হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি, তাইলে এই সম্মতি কি আইনে বলবৎযোগ্য নয় বলে, যেহেতু অপু নাবালক হিসেবে কোনো চুক্তি করার যোগ্য নয়, সে ভয়ভীতি দেখায় সম্মতি আদায় করছে। এরপরে বাপের বাড়ি নাবালক পুত্র বিক্রি করতে পারবে না। সবকিছু মিলে এটা কি চুক্তি নয়। এরপরে বলতেছে 2 বা ততোধিক ব্যক্তি যদি অনৈতিক কাজে কি হয়, সম্মত হয়, ইহা যদি পারস্পরিক প্রতিদানের বিনিময়ও হয়, তাহলে তাকে সম্মতি অবশ্যই বলা হবে। তবে এই সম্মতি চুক্তিতে পরিণত হতে হলে তাকে অবশ্যই আইনগত বৈধতা ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। সম্মতি ছাড়া যদি প্রচলিত আইনের পরিপন্থী হয়, প্রতারণামূলক হয়, বা অন্যের শরীর বা সম্পত্তির ক্ষতিকারক হয়, বা জননীতির পরিপন্থী হয়, তাহলে সেটা কখনো চুক্তির মর্যাদা পাবে না। আপনারা প্রথম ক্লাসে চুক্তির উদাহরণ দিছিলেন, কি মনে আছে? চুক্তির জনপ্রিয় উদাহরণ কি? বিবাহ স্যার, কাবিন নামা। আচ্ছা ঠিক আছে, বিবাহ, যা হোক আমরা সংক্ষেপে ধরে নিলাম। আর দেখতে চুক্তির মতো, কিন্তু বৈধ চুক্তি নয়, তার জনপ্রিয় উদাহরণ কি? এটা তো আরো সোজা উদাহরণ। আর অবৈধ ব্যবসা? অবৈধ ব্যবসা কয়জনে করে? ঠিক আছে, জনপ্রিয় উদাহরণ হচ্ছে প্রেম। ঠিক আছে, এইটা বৈধ চুক্তি নয়। বাংলা সিনেমার গান দেখতেন কখনো? শুনছেন? জি স্যার শুনছি তো। ভাইয়া, ছোটবেলা রেডিওতে 12টা থেকে 2টা পর্যন্ত বিভিন্ন স্টেশনে বাংলা সিনেমার গান দিত, খুব জনপ্রিয় প্রোগ্রাম ছিল। এগুলো 90 দশকের কথা বলতেছি, এখন তো ওই রকম জনপ্রিয়তা গান সিনেমায়ও নেই, এমনিতেও নেই। তো এই যে ওখানে বলে সবার জীবনে প্রেম আসে, কিন্তু আসলে কি হবে, সেটা হচ্ছে কি অবৈধ চুক্তির উৎকৃষ্ট উদাহরণ। যেহেতু সেটাতে কি নেই, আইনগত বৈধতা নেই, নৈতিক মূল্যবোধ নেই। কি নেই? আইনগত বৈধতা নাই। আইনগত বৈধতা নাই, নৈতিক মূল্যবোধও নাই। এরপরে বলতেছে এই সম্মতি যেটা দিচ্ছে আপনার, সেটা হচ্ছে প্রচলিত আইনের পরিপন্থী, ক্ষেত্র বিশেষে প্রতারণামূলক। ক্ষেত্র বিশেষে কি রকম? এই কথাবার্তাগুলো প্রতারণামূলক, যদিও বা আমরা বুঝি না। এরপরে বলতেছে স্ক্যান্ডালাস, অশ্লীল। তারপরে বলতেছে কি অন্যের শরীর বা সম্পত্তির জন্য ক্ষতিকারক হয়। অন্যের শরীর বা সম্পত্তির জন্য ক্ষতিকারক হয় বা জননীতির পরিপন্থী হয়, তাহলে তা কখনো চুক্তির মর্যাদা পাবে না। আপনারা খেয়াল করছেন কিনা কি জানি, আপনাদের চুক্তি আইন অনেকটা পড়া শেষ, যা নোট করে দিছি সেগুলো ঘুরে ফিরে বিভিন্ন প্রশ্নে ইমপ্লিমেন্ট করা।
এরপরে বলতেছে চুক্তি আইনের 10 ধারা বলা হয়েছে একটি সম্মতি তখনই চুক্তির পর্যায়ে পড়বে যখন তার যোগ্যতা সম্পন্ন এবং চুক্তির যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কর্তৃক তাদের স্বাধীন সম্মতিতে বৈধ প্রতিদান বা উদ্দেশ্যে গঠিত হয় এবং তা অন্য কোন আইনের বিধান লঙ্ঘন না করে বা আইনে নিষিদ্ধ না হয়। অতএব চুক্তি গঠিত হতে হলে সম্মতির নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকতে হবে। এই সম্মতির নিচের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। সম্মতির বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে লিখে দিয়েছিলাম। জি স্যার, লিখে দিচ্ছিলাম। দুই দেখে একটু আপনারা পড়েন তো, মুখস্থ পারলে মুখস্থ পড়েন, না হয় দেখে দেখে পড়েন। অন্য যারা পান নাই সম্মতির বৈশিষ্ট্যগুলো ওনারা লিখে নিন। এখানে চুক্তির বৈশিষ্ট্য হিসেবে 1 নম্বর বলা আছে যে সম্মতির চুক্তিতে বৈশিষ্ট্য জি না স্যার। স্যার, সম্মতির বৈশিষ্ট্য দেন নাই তো। হ্যাঁ, লাস্ট ক্লাসে পড়ানো হলো তো চুক্তির বৈশিষ্ট্য। সরি স্যার, এটা চুক্তির সম্মতিটা বলা হয়নি। বৈশিষ্ট্য স্যার। হ্যাঁ, চুক্তির বৈশিষ্ট্য বলা হয়েছে স্যার। মাত্র সম্মতির বৈশিষ্ট্য দিই নাই না। না না, সব সম্মতির বৈশিষ্ট্য নেই। চুক্তি আইনের 11 ধারা অনুসারে চুক্তি আইনের 11 ধারা অনুসারে 11 দ্বারা তো আলোচনা হয়েছিল স্যার একটু। আচ্ছা লেখেন না, সমস্যা নাই, আপনারা বুঝতে পারতেছেন না, যা হোক। চুক্তি আইনের 11 ধারা অনুসারে যোগ্যতা সম্পন্ন পক্ষগণ কর্তৃক সম্মতি থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন পক্ষগণ কর্তৃক সম্মতি থাকতে হবে। আমি সংক্ষেপে পয়েন্টস গুলো বলে দিচ্ছি, আপনারা এটা ইলাস্ট্রেশন করবেন বইতে। কিসের বৈশিষ্ট্য? আপনার যে কোনো বইতে আছে এগুলা। কিসের বৈশিষ্ট্য বলতেছি? ও আচ্ছা আচ্ছা, সম্মতির বৈশিষ্ট্য। যোগ্যতা সম্পন্ন করে যোগ্যতা সম্পন্ন পক্ষগণ কর্তৃক সম্মতি থাকতে হবে, এটা চুক্তি আইনের 11 ধারা। এরপরে লিখেন চুক্তি আইনের 14 ধারা। স্বাধীন সম্মতি হতে হবে। স্বাধীন সম্মতি হতে হবে। লিখছেন স্বাধীন সম্মতি? জি স্যার। এর নিচে লিখেন বল প্রয়োগ, তার নিচে লিখেন অনুচিত প্রভাব, ভুল, মিথ্যা বর্ণনা বা প্রতারণা, বল প্রয়োগ, অনুচিত প্রভাব, ভুল, মিথ্যা বর্ণনা বা প্রতারণা মাধ্যমে সম্মতি আদায় করা যাবে না। চুক্তি আইনে 14 ধারা স্বাধীন সম্মতি হতে হবে, তারপরে বল প্রয়োগ। এর নিচে লেখেন অনুচিত প্রভাব। অনুচিত প্রভাব হ্যাঁ লিখছি। লিখছেন? এরপরে লিখেন ভুল, মিথ্যা বর্ণনা বা প্রতারণার শিকার না হয়ে সম্মতি দিতে হবে। এগুলো লেখাই দিয়েছিলাম, আপনারা ইয়ে করতে পারতেছেন না, রিয়েলাইজ করতে পারতেছেন না। এরপরে 3 নাম্বার পয়েন্টে লিখেন বৈধ উদ্দেশ্য। লিখেন, সমস্যা নাই, এই পয়েন্ট গুলো লিখে দিয়ে ওইগুলো থাকতে হবে সম্মতিতে। 3 নাম্বার হচ্ছে বৈধ উদ্দেশ্য। চার নাম্বার হচ্ছে প্রচলিত আইনে নিষিদ্ধ হবে না।
3 নম্বরে বৈধ উদ্দেশ্য, 4 নম্বরে প্রচলিত আইনে নিষিদ্ধ হবে না। এরপরে 5 নাম্বার বৈধ প্রতিদান। বৈধ প্রতিদান প্রতিদান না স্যার প্রতিকার? প্রতিদান এখানে তো আপনাদের ফাইনালের নাহিদ আপা নেই। যে ভাইয়ার পড়াশোনা ভালো মতো বুঝে সে ভাইয়াকে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দিছে, এটা হচ্ছে প্রতিদান। ঠিক আছে, তার মানে আপনাকে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। একটা চুক্তি যখন করবেন, এক পক্ষ আর এক পক্ষকে প্রতিদান ছাড়া দিলে হবে না এই চুক্তি। এই যে বিয়ের চুক্তিতে আপনার কি করতে হয়, কাবিনের টাকা দিতে হয়, ঠিক আছে না, স্বর্ণ দিতে হয়, তাইলে এটা হচ্ছে বৈধ প্রতিদান। এরপরে বলতেছে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় সম্মতি। আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় সম্মতি। তারপরে বলতেছে ভাই পক্ষগণের প্রতিশ্রুতি পালনের সক্ষমতা। পক্ষগণের এই প্রতিশ্রুতি পালনের সক্ষমতা থাকতে হবে। তাইলে কি সম্মতির এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো ছাড়া অন্য কোনো সম্মতি, অন্য কোনো অঙ্গীকার এগুলো কি হবে না, চুক্তির আওতায় পড়বে না। এরপরে বলতেছে যে সকল সম্মতি বা অঙ্গীকার চুক্তি এগুলা লিখতে হবে না, এগুলো শুধু শুনেন। যে সকল সম্মতি বা অঙ্গীকার চুক্তি আইনের বিধান অনুসারে গঠিত হয় সেগুলো চুক্তি এবং তা চুক্তি আইনের আওতাভুক্ত। কোন কোন অঙ্গীকার বা সম্মতি চুক্তির মর্যাদা পাবে তা নির্ধারণ করা চুক্তি আইন। কোনগুলো আপনার চুক্তির মর্যাদা পাবে সম্মতি তা নির্ধারণ করবে কে, চুক্তি আইন। আব্দুল্লাহ নোমান সাহেব কোন কলেজের? নওগাঁ স্যার। জি নওগাঁ। নওগাঁ। আর অজিত কুমার রায়? স্যার সিলেট ল কলেজ। সিলেট ল কলেজ। ফারহানা আপাত ঢাকা ল কলেজ। জাহানারা বেগম? স্যার সিলেট ল কলেজ। ও মাশাআল্লাহ, লন্ডনের সবাই ল নিয়ে পড়াশোনা করে ব্যারিস্টারি করবেন। এ ভাইয়ার এমসিকিউ রিটেন বেস থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সিলেটের একজন, ওনার নিজ বাড়ি সুনামগঞ্জ, প্র্যাকটিস করেন সিলেট বারে। কি নাম স্যার? ওনার নাম হচ্ছে লিজা, লিজা আক্তার। 2020 সালে এলএলবি পাস করছিলেন উনি। দীর্ঘদিন ভাইয়ার সংস্পর্শে ছিলেন। এরপরে ভাইয়া তো মাঝে মধ্যে পরীক্ষা চলাকালীন সময় শর্ট সাজেশন দিই পরীক্ষার একদিন 2 দিন আগে। তো সে সুবাদে আবার বসে থাকিয়েন না যে সে শর্ট সাজেশন পাইলে তো পরীক্ষায় ভালো হবে। শর্ট সাজেশন পেয়ে তারা ভালো করতে পারে যারা সারা বছর ভালো মতো পড়ছে, শর্ট সাজেশন যেগুলো পাইছে এগুলো ভালো মতো পড়ে গেছে, ওখান থেকে 1-2টা কমন না পড়লে যাতে অন্যগুলো লেখাপড়া ওরা যতটুকু আছে ততটুকুতে পারে। তাইলে এবার বুঝছেন, তাইলে স্বাধীন সম্মতি না থাকলে সেটা চুক্তি হবে না, অবৈধ সম্মতিও চুক্তি হবে না। সে কারণে তাইলে সব সম্মতি
চুক্তি নয়, সব অঙ্গীকার চুক্তি নয়। ঠিক আছে, তবে সব চুক্তিতে সম্মতি থাকবে, সব চুক্তিতে সম্মতি থাকবে। ভাইয়া এমনি এখানে কি তিনি বলে যে শাহিন আক্তার, শাহিনা খানম, ওনারা দুইজনকে চিনি, অন্যদের সাথে ওই হব, পরিচয় হয়ে নিব পরের ক্লাসগুলোতে। এক ক্লাসও তো আসলে সবার সাথে পরিচিত হওয়া সম্ভব না। ঠিক আছে, তো 6-7 জনকে আপনাদের চিনতেছি বা পরিচিত করছেন, অন্যদের সাথে ভাইয়া পরিচিত হয়ে নিব। আমার মূল আইনের বইটা পাচ্ছি না, চুক্তি আইনের। এখন পাইছি। শোনেন, আপনাদের ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে একটা তাবিজ দিয়ে দিই। এই যে পরীক্ষায় কিছু পাচ্ছেন না বা কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না, হতে পারে না, আমরা তো সবাই জানি। হ্যাঁ, হতে পারে, আমরা সবাই জানি কি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। আর জানি না যে সেটা এমন একটা দোয়া, আপনি পরে কোনো কিছু পাচ্ছেন না, খুঁজে কোনো কিছু পাচ্ছেন না, ইনশাল্লাহ এই দোয়া 3-4 বার পরে যদি খুঁজেন তাইলে পাবেন। আর নামাজ কালাম পড়ার পরে ওযু থাকা অবস্থায় খুঁজলে আরো তাড়াতাড়ি পাওয়া যায়। এরপরে পড়াশোনা না পারলো, মনে না হলো, বিশেষ করে এমসিকিউ পরীক্ষার বেলায় যখন আপনি ভুলে গেছেন বা একুরেট কোনটা হবে বের করা যাচ্ছে না, সেক্ষেত্রে এই দোয়া কাজ দেয়। ঠিক আছে, এরপরে যারা বাইরে দিবেন, হ্যাঁ যারা বাইরে দিবেন তারা কখনো বাইরে পরীক্ষা শেষ করতে গেলে ভাইয়াকে নক দিয়েন, আপনাদেরকে বাইবার দোয়া বলে দিব। তাইলে এইটার কত সম্মতির বৈশিষ্ট্য না, স্বাধীন সম্মতি। প্রতিদান চুক্তিভঙ্গ আর টর্টের মধ্যে পার্থক্য পড়াইছিলাম। পার্থক্যটা পড়ানো হয়নি। চুক্তিভঙ্গ আর টর্টের মধ্যে পার্থক্যটা পড়াইনি না? একটু ও আচ্ছা, ওখানে আমরা এখনো যাইনি, সম্মতি পর্যন্ত পড়াইছিলাম, চুক্তির বৈশিষ্ট্য পড়াইছি। এরপরে হ্যাঁ, এখান থেকে শুরু করি। এরপরে চুক্তি ও প্রায় চুক্তির মধ্যে পার্থক্য। আপনারা তো চুক্তি পড়ছেন না, চুক্তি সম্পর্কে আমরা যথেষ্ট পড়ছি। এরপর আর একটা হচ্ছে প্রায় চুক্তি। এই প্রায় চুক্তিটা কি? ওখানে প্রায় চুক্তি বলতেছে কিছু অঙ্গীকার ব্যতি রেখে কোনো কোনো ক্ষেত্রে চুক্তির ন্যায় সম্পর্ক গড়ে ওঠে, সেগুলোকে বলা হয় প্রায় চুক্তি, কোয়াসি কন্ট্রাক্ট। তাহলে কোয়াসি কন্ট্রাক্ট কোনটা? অঙ্গীকার ছাড়া, কোনো এগ্রিমেন্ট ছাড়া কোনো কোনো ক্ষেত্রে চুক্তির ন্যায় সম্পর্ক গড়ে ওঠে, সেটাকে কি বলা হয়? প্রায় চুক্তি, কোয়াসি কন্ট্রাক্ট। এরপরে বলতেছে একজন পাগলের জীবন রক্ষার জন্য যদি কেউ অত্যাবশ্যকীয় ওষুধপত্র বা খাদ্যদ্রব্য সরবরাহ করে থাকে, তবে উক্ত পাগলের সম্পত্তি হতে সরবরাহকারী তার প্রাপ্য আদায় করতে পারে। চুক্তির ন্যায় এরূপ সম্পর্ক প্রায় চুক্তির ভিত্তিতে গড়ে ওঠে। এই সম্পর্ক কিসের ভিত্তিতে গড়ে উঠবে? প্রায় চুক্তি। তাইলে বুঝছেন প্রায় চুক্তি কোনটা? আমার আপনার এলাকায় পাগল আছে, এখন তাকে তো কেউ ওষুধপত্র দেয় না, কেউ খাওয়াই না, ওষুধের দোকানদারও ওষুধপত্র দিতে চায় না। এখন তার যদি সহায় সম্পত্তি কিছু থেকে থাকে,
তাকে যদি আপনি যে দোকানদার ওষুধপত্র খাওয়াচ্ছে তাকে ওষুধপত্র দে, সে কি করে এগুলো খায়, তাইলে আপনার তার সম্পত্তি থেকে এই টাকা পয়সা সে নিয়ে নিতে পারবে, ওই দোকানদার ফার্মেসিওয়ালা। আর তাদের মধ্যে যে অলিখিত চুক্তি বা এই ধরনের চুক্তি যেটা, এটাকে বলা হয় প্রায় চুক্তি। চুক্তির ন্যায় এরূপ সম্পর্ক প্রায় চুক্তির ভিত্তিতে গড়ে ওঠে। এরপর 2 নম্বরে বলতেছে চুক্তিভঙ্গের ক্ষেত্রে যে কর্তব্য লঙ্ঘন করা হয় তা চুক্তিভুক্ত পক্ষগণ কর্তৃক পূর্ব নির্ধারিত থাকে। আপনার চুক্তিভঙ্গের ক্ষেত্রে যে জিনিসটা লঙ্ঘন হবে, যে কর্তব্য, অধিকার, দায় দায়িত্ব এগুলো লঙ্ঘন হবে তা চুক্তিভুক্ত পক্ষগণ কর্তৃক পূর্ব নির্ধারিত থাকে। এই সত্যগুলো চুক্তিতে নির্ধারিত থাকে। কিন্তু প্রায় চুক্তির ক্ষেত্রে যে কর্তব্য লঙ্ঘন করা হয় তা দেশের আইন দ্বারা নির্ধারিত, কারো সম্মতির উপর প্রতিষ্ঠিত নয়। প্রায় চুক্তিতে যখন লঙ্ঘন হবে, ঠিক আছে, এটা আমাদের দেশের আইন দ্বারা নির্ধারিত হয়। এটা চুক্তির পক্ষগুলোর পূর্ব সম্মতির ভিত্তিতে নির্ধারিত হয় না, এটা তাদের সম্মতির উপর প্রতিষ্ঠিত নয়। বুঝতে পারছেন? ব্যাপারগুলো খুব সূক্ষ্ম জিনিস। কিন্তু প্রায় চুক্তি বুঝছেন তো, প্রায় চুক্তি টিকাতেও আসে। কোয়াসি কন্ট্রাক্ট টিকাতেও আসে। আসলে লিখতে পারবেন এই 2 লাইন 3 লাইন। পারবো স্যার? পাগলের উদাহরণ দিয়ে, নাবালকের উদাহরণ দিয়ে, আপনার নাবালকের মা বাবা মারা গেছে না, এতিম, তাইলে তাকেও আপনি কি করতে পারবেন? আপনি মুদি দোকানদার, তাকেও তার প্রয়োজনীয় মুদি আইটেম গুলো, চাল ডাল তেল, এগুলো আপনি সরবরাহ করতে পারবেন, আলু, যাতে সে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। ইভেন কি নাবালকের সম্পত্তিও বিক্রি করা যায়। কি উদ্দেশ্য বলেন তো? বিয়ে শাদীর উদ্দেশ্যে। তাকে যদি বিয়ে শাদী দিতে হয় সেই উদ্দেশ্যে তার সম্পত্তিও বিক্রি করা যাবে। তার লালন পালনের জন্য যদি ওই সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় তাও করা যাবে। এরপরে বলতেছে আপনার চুক্তির ক্ষেত্রে পক্ষগণের কর্তব্য রয়েছে পূর্ব নির্ধারিত ব্যক্তি বিশেষের প্রতি। প্রায় চুক্তির ক্ষেত্রে এই কর্তব্য ব্যক্তি বিশেষের প্রতি বটে, কিন্তু তা পূর্ব নির্ধারিত নয়। আপনার দোনোটাতে ব্যক্তি বিশেষের প্রতি কর্তব্য পালন করা হয়। আপনার চুক্তিতে এটা চুক্তির করার সাথে সাথে বা চুক্তি করার আগে থেকে সেটা নির্ধারিত হয়ে থাকে, কিন্তু প্রায় চুক্তিতে এটা আগে নির্ধারিত থাকে না। প্রায় চুক্তিতে কি হয়, আগে নির্ধারিত থাকে না, এটা চলমান। কেউ পাগল, তার জীবন রক্ষা করতে হচ্ছে, তাকে আপনি জীবন রক্ষাকারী ওষুধপত্র দিচ্ছেন। কেউ নাবালক, তার অভিভাবক কেউ নেই, এতিম, তার সহায় সম্পত্তি আছে, এখন তার ওষুধ কেনার মতো, এই যে মুদি মাল কেনার মতো, চাল ডাল তেল আটা লবণ এগুলো কেনার মতো তার কেউ নেই, দেওয়ার মতো কেউ নেই, তার টাকা পয়সাও নেই। আপনি মুদি দোকানদার, বাকিতে তাকে দিতে পারবেন, তার সহায় সম্পত্তি, তার জমির ফসল, এগুলো থেকে আপনি এগুলো আদায় করে নিতে পারবেন। এরপরে বলতেছে বৈধতার মাত্রা হিসাবে চুক্তি বৈধ, বাতিলযোগ্য, বাতিল ও অবলবৎযোগ্য হতে পারে। তাইলে একটা চুক্তি বৈধ হতে পারে, বাতিলযোগ্য হতে পারে, বাতিল ও অবলবৎযোগ্য হতে পারে। কিন্তু প্রায় চুক্তির ক্ষেত্রে এইরূপ কোনো শ্রেণীবিন্যাস নেই। প্রায় চুক্তির কি এই ধরনের কোনো বিভাগ বিভাজন নেই, যেহেতু এটা সময়ের প্রয়োজন উদ্ভব হয়। আমাদের সময় ক্লাস 10-এ সময়ের প্রয়োজন একটা প্রবন্ধ ছিল,
জহির আহমেদ স্যারের। আপনারা তো সবাই জহির আহমেদের নাম শুনছেন। জি স্যার শুনছি। শমিকা স্যারের কিছু একটা হয়, উনি অভিনেত্রী শমিকা স্যার ছিলেন না, পান্না খাইছেন, ওনাদের কিছু একটা হয়। আমাদের ক্লাস 10-এ প্রবন্ধ ছিল ওনার, সময়ের প্রয়োজনে। তাইলে এই প্রায় চুক্তি গড়ে উঠে কিসের মাধ্যমে? সময়ের প্রয়োজনে। সময়ের প্রয়োজনে। এইটা পূর্ব নির্ধারিত কোনো ব্যাপার না। তবে সুন্দর উদাহরণ হচ্ছে এই যে পাগলকে ওষুধ দেওয়া, নাবালককে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা, এই যে মুদি পণ্য, ওষুধপত্র, অন্যান্য বিষয় আদি যেগুলো আছে, এগুলো তাদের লালন পালনের জন্য যেটা হয় সেটা। 3 নাম্বার উদাহরণ বলছিলাম আপনার নাবালকের বিয়ে শাদীর ব্যবস্থা করা। আইনে তত নাবালকের বিয়ে শাদীও বৈধ। তাইলে নাবালকের বিয়ে শাদীর ব্যবস্থা সম্পত্তি বিক্রি করে দেয়া হয়, সেটা কেমন বৈধ হয়? কেউ বলতে পারবেন এ বিষয়ে? আর কথাবার্তা বলে না। নাবালকের বিয়ে বৈধ কখন, নাবালকের বিয়ে অবৈধ কখন? মনে রাখবেন, আপনার মুসলিম বিবাহ আইন যেটি 1961 সালে আইয়ুব খানে করছিল, সেটা অনুযায়ী নাবালকের বিয়ে অবৈধ। আর আপনারা যেটা মুসলিম আইন পড়বেন, সেই মুসলিম আইন অনুযায়ী নাবালকের বিয়েও ক্ষেত্র বিশেষে বৈধ হয়। সেটা কি হয়? মুসলিম আইন অনুযায়ী নাবালকের বিয়েও ক্ষেত্র বিশেষে বৈধ হয়। মা আয়েশার যখন বিয়ে শাদী হয় তখন ওনার বয়স কত ছিল? 7 বছর ছিল। 7 বছর। তাইলে সেটা আমাদের 1961 সালের আইনে নাউজুবিল্লাহ এক ধরনের অবৈধ। যা হোক, কিন্তু আমাদের মুসলিম আইনে কি বলে? সে বিয়েও বৈধ। মুসলিম আইনে তো বৈধ, অরিজিনালি বৈধ, আইনে শুধু বৈধ এবং ধর্মীয় মতে সেটা বৈধ। জি স্যার। যা হোক, এবার পাইছেন তো। সবসময় আপনাদের কোন একটা জিনিস বলি, আইনের পড়াশোনা করার সময় আপনার সমাজের পারিপার্শ্বিকতা, বিভিন্ন অবস্থা, এই যে সমস্যা, সম্ভাবনা, আইনে তা কি আছে, এরপর ওইটা আর একটু কি করলে আরো একটু সুন্দর হয়, এই জিনিসগুলো আইনের স্টুডেন্ট হিসেবে আমাদের মাথায় নিতে হবে। আপনি যখন অ্যাডভোকেট হিসেবে দাঁড়াবেন, তখন জজে আপনার কাছ থেকে কি জানতে চাইবে, এরপরে বিপক্ষ দলে কি জানতে চাইবে, এটা ক্ষেত্র বিশেষে পূর্ব থেকে ধারণা করা যায় না। আপনাকে উপস্থিত বুদ্ধি থেকে প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে যদি পেশাগতভাবে সফল হন। এরপর হচ্ছে চুক্তিভঙ্গ ও টর্টের মধ্যে পার্থক্য। এখানে তো চুক্তি আইন আর টর্ট আইন না, এটা জি স্যার, কন্ট্রাক্ট, চুক্তির টর্ট। কন্ট্রাক্ট আর টর্ট। টর্টের বাংলা অর্থ কি? টর্ট মানে তো ভুল করা, মিস্টেক। মিস্টেক। কিছু টর্ট আছে, হ্যাঁ কিছু টর্ট আছে আইনত যেগুলো বৈধ, ওইগুলো নিয়ে আপনার আলাপ আলোচনা করা টর্ট আইন। কর্তব্য ভঙ্গের ফলে টর্টের দায় দায়িত্ব সৃষ্টি হয়। ভুল করা, কর্তব্য ভঙ্গ করা, এটা এক ধরনের দেওয়ানি অপরাধ, যার শাস্তি হচ্ছে ক্ষতিপূরণ। যার শাস্তি কি? ক্ষতিপূরণ দিয়ে। টর্ট আমরা ইনশাল্লাহ নেক্সট টর্ট আইন পড়বো। এই চুক্তি আইনটা একটু শেষ করে তারপরে টর্ট আইনে যাবো। এরপরে হচ্ছে কি,
টর্ট আইন কোন আইনের বিপরীত? কেউ বলতে পারবেন? আপনারা এর আগে কোন আইন পড়ছেন আমার কাছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন। টর্ট আইন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিপরীত। সুনির্দিষ্ট প্রতিকার আইন ক্ষতিপূরণের মাধ্যম ছাড়া, আর টর্ট আইনের একমাত্র প্রতিকার হচ্ছে ক্ষতিপূরণ। দোনোটা দেওয়ানি প্রতিকার, কিন্তু এসআর একটে ক্ষতিপূরণের মাধ্যম ছাড়া। মূল প্রতিকার এসআর একটে ক্ষতিপূরণ নয়, মাঝে মধ্যে সম্পূরক প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ দিতে পারে। আর টর্ট আইনের মূল প্রতিকারই হচ্ছে ক্ষতিপূরণ। তো বলতেছি কি, দেখেন আপনার টর্ট ও চুক্তিভঙ্গ উভয় আইনের দৃষ্টিতে অন্যায়, তবে এই অন্যায় দেওয়ানি প্রকৃতির অর্থাৎ ফৌজদারি অপরাধ নয়। এগুলো দেওয়ানি প্রকৃতির অপরাধ, ফৌজদারি নয়। অষ্টাদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত 1800 সালের আগে পর্যন্ত টর্ট ও চুক্তিভঙ্গ একই দৃষ্টিতে দেখা হতো, কিন্তু দায় দায়িত্ব নির্ধারণের ভিত্তি কেন্দ্র করে আইনের এই দুই শাখা স্বতন্ত্রভাবে বিকাশ লাভ করে, আর এগুলো বিশ্লেষণ করে টর্ট ও চুক্তিভঙ্গের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো আলোচনা করা যায়। টর্ট ও চুক্তির মধ্যে নিচের পার্থক্যগুলো কি হয় আলোচিত হতে পারে। আপনারা আগে কখনো পড়ছেন টর্ট আর চুক্তি আইনের পার্থক্য? স্যার রিডিং পড়ছিলাম একবার। রিডিং করছি স্যার। রিডিং করছেন? এই প্রশ্ন কি বিগত সালের পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ, বা আপনাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? ভাইয়া পাইনি, চুক্তি আর প্রায় চুক্তির মধ্যে পার্থক্য পাইছি, ঠিক আছে। যদি টর্ট আইন আর পাই তাহলে ওইটা আলোচনা করে দিবে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সম্মতি ও চুক্তির মধ্যে পার্থক্য। সম্মতি ও টর্ট আর চুক্তি ভঙ্গের মধ্যে পার্থক্য আছে, ঋণ পার্থক্য। টর্ট আর হচ্ছে টর্ট ও হচ্ছে চুক্তি ভঙ্গের মধ্যে পার্থক্য। এটা কি গুরুত্বপূর্ণ? এখানে দেখা যাচ্ছে কয়েকবার আছে, এটা হচ্ছে 2013টা আছে, 2015 22 আছে। 2022 আছে না? জি জি। 2022 আসলে তো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 2000 পরীক্ষা আসলে 22 আসলে যারা নেক্সট এক্সাম দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাইলে একটু বলে দিই। চুক্তি হচ্ছে কি, পক্ষগণের মধ্যে সম্পাদিত অঙ্গীকার যা আইনে বলবৎযোগ্য এবং অঙ্গীকার পালনের ব্যর্থতা হচ্ছে চুক্তিভঙ্গ যা আদালতের মাধ্যমে প্রতিকারযোগ্য। আর টর্ট হচ্ছে চুক্তি ব্যতি রেখে প্রতিকারযোগ্য ব্যক্তিগত ব্যাপার। টর্টটা হচ্ছে কি চুক্তি ছাড়া প্রতিকারযোগ্য, যেটা পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত অপকার ক্ষতি। এরপরে বলতেছে চুক্তিভঙ্গ চুক্তিভুক্ত পক্ষের দায় দায়িত্ব নির্ভর করে তাদের সম্মতির উপর। চুক্তিভুক্ত পক্ষের দায় দায়িত্ব নির্ভর করে তাদের সম্মতির উপর। আর টর্টের দায় দায়িত্ব নির্ধারিত হয় আইনের মাধ্যমে। টর্টের দায় দায়িত্ব কিসের মাধ্যমে নির্ধারিত হয়? আইনের মাধ্যমে। এরপরে বলতেছে চুক্তিভঙ্গের ক্ষেত্রে কর্তব্য শুধু চুক্তিপক্ষ পক্ষগণের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই চুক্তিভঙ্গের প্রতিকার পেতে হলে তাদের মধ্যে আইনগত সম্পর্ক থাকা প্রয়োজন। টর্টের ক্ষেত্রে যে কর্তব্য লঙ্ঘন করা হয় তা সার্বজনীন, যা অন্যায়কারী কর্তৃক যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সংগঠিত হতে পারে। তাই টর্ট সংগঠনকারী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে কোনো আইনগত সম্পর্ক থাকে না। টর্টের উদাহরণ দিতে পারবেন? আমরা জিনাবরে টর্টের কাছাকাছি আরেকটা শব্দ বলি, এই শব্দ কেউ বলতে পারবেন? মাঝে মধ্যে আইনঙ্গনও ধরা খায়।
আপনার কোর্টে কাছারিতে মাঝে মধ্যে ধরা খায়, ভুয়ো আইনজীবী, তাদেরকে কি বলে? কথাবার্তা বলে না। স্যার টাউট। হ্যাঁ, টাউট এই শব্দ কোর্টের কাছাকাছি। টট করে কারা? টাউট যারা তারা, প্রতারকরা যারা তারা। কার ক্ষতি করবে সেটা আগের থেকে নির্ধারিত নয়। আমার অজ্ঞান পার্টিও যেমন মাঝে মধ্যে খবর পাই, এটাও তো টটের মধ্যেই পড়ে। তা এটার মধ্যে পড়ে প্রতারক, টাউট কাছাকাছি। তাইলে কি টট সংগঠনকারী যে, টাউট যে সে, আর ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে কোনো আইনগত সম্পর্ক থাকে না। চুক্তিতে আপনার চুক্তি যাদের মধ্যে হয় তাদের মধ্যে একটা আইনগত সম্পর্ক থাকে, কিন্তু টটের ক্ষেত্রে টটগিরি যে করে, টাউট যে সে, প্রতারক যে সে, আর তার প্রতারণার শিকার যে হচ্ছে, তাদের মধ্যে কি নেই? কোনো আইনগত সম্পর্ক নেই। বুঝছেন এই পয়েন্ট? প্রথমে হচ্ছে সংজ্ঞা, দ্বিতীয়ত হচ্ছে সম্মতি, তৃতীয়ত হচ্ছে আপনার আইনগত সম্পর্ক। লিখে রাখেন পয়েন্টগুলো: সংজ্ঞা, সম্মতি, আইনগত সম্পর্ক। লিখছেন? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে আপনার টর্টের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির সাধারণের স্বার্থ ক্ষুণ্ণ হয়, কিন্তু চুক্তিভঙ্গের বেলায় কার স্বার্থ ক্ষুণ্ণ হয়? চুক্তিভুক্ত পক্ষগুলোর স্বার্থ ক্ষুণ্ণ হয়। তাহলে এই পয়েন্টে লিখেন স্বার্থ ক্ষুণ্ণ। স্বার্থ ক্ষুণ্ণ। হ্যাঁ, এই যে আপা কি করতেছেন, লোকাল সিএনজিতে করে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করে। এখন দেখা গেল কি, আপা একদিন স্কুল থেকে আসতেছেন, যাত্রী বেশে এক মহিলা উঠলো পাশে লোকাল সিএনজিতে। তারা 3-4 জন 5 জন ছিল, সবাই নেমে গেছে, আপা আর মহিলা। সে বলতেছে কি, আপা আমার স্বর্ণগুলো অরিজিনাল, আমি বিপদে পড়ছি, আমার স্বর্ণগুলো নেন, আমার এখানে 3 ভরি, আপনার গায়ে আছে 1 ভরি, আপনার 1 ভরিটা আমাকে দিয়ে দেন। আপু কি সরল বিশ্বাসে, মিষ্টি কথায়, বেশি স্বর্ণ পাওয়ার লোভে আপার অরিজিনাল স্বর্ণ দিয়ে দিল। তারগুলো কি ইমিটেশনের স্বর্ণগুলো যেগুলো বেশি চকচক করে সেগুলো নিয়ে নিল। তাইলে এখানে কি, আপা হচ্ছে ব্যক্তি সাধারণ, তাদের মধ্যে কোনো চুক্তি নেই, তাদের কোনো সম্মতি নেই, কোনো কিছু নেই, কিন্তু আপা কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। এইরকম টাউটের কাছে সর্বসাধারণ যে কেউ ক্ষতির শিকার হতে পারে, কিন্তু যখন চুক্তি থাকবে তখন আপনার ক্ষতিগ্রস্ত কে হবে? তখন দুটো পক্ষের মধ্যে যে চুক্তির পক্ষগুলো ক্ষতিগ্রস্ত হবে। ওখানে সর্বসাধারণ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইয়ে নেই।